কি কি উপাদানগুলো আপনাকে আসলে লেখক হিসেবে তৈরি করেছে? টেলিভিশনের এই যে সুবর্ণা বা আফজাল বা হুমায়ুন ফরিদি ওনারা যে সংলাপগুলো দেন ওনারাই নিজেরাই রচনা করেন বোধহয়। মানে এক ধরনের ধারণা ছিল, কিন্তু এরকম মানে এতই অজ্ঞ ছিলাম আমি। কোন ভাবনাটাকে আপনি মঞ্চে নেবেন, কোনটাকে টিভিতে নেবেন, কোনটাকে সিনেমায় নেবেন, এটা কিভাবে ভাগ করেন? অনেক বিষয় আছে যা টেলিভিশনে ওইভাবে করা যাবে না। কিভাবে দেখেন মানে পর্দায় ভায়োলেন্সকে? পর্দায় ভায়োলেন্সকে আসলে আমি সহ্য করতে পারি না। শিল্পীদের রাজনৈতিক দর্শনটা খুব প্রয়োজনীয়, বাট দলীয় পরিচয় শিল্পীদের ক্ষতি করে। আপনি তাই মনে করেন? তো আমার নিজস্ব একটা ইয়ে থাকতে হবে, নাহলে আমার লেখার ভেতরে, আমার প্রোডাকশনগুলোর ভেতরে আমি কি দেখাতে চাই আসলে? তৃপ্তি নাকি এক ধরনের আকাঙ্ক্ষা নাকি এক ধরনের হতাশা? কিভাবে মূল্যায়ন করবেন পুরো জীবনটাকে? আমি তো মোটেও হতাশ না, এবং আমার গায়ে এটা নিয়ে অনেকে বকাবকি করে, আপনি দেখতেছেন না এরকম হয়ে চলে যাচ্ছে, তারপর চিন্তা করছেন এটা হবে 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 হবে। উনি প্রথম আমাকে বললেন যে আমরা হুমায়ুন আহমেদীয় কমেডি ধারা চেঞ্জ করে দেব। প্রিয় দর্শক, আজকে আমি খুবই সৌভাগ্যবান বোধ করছি। কারণটা হচ্ছে যে আজকে যে অতিথি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমি নিজে তার খুব লেখার ভক্ত, এবং নাটক, চলচ্চিত্র, টেলিভিশন নাটক সহ বিভিন্ন জায়গায় তার যে উল্লেখযোগ্য কাজ, সেটা আমাদের দেশের সংস্কৃতি, আমাদের সাহিত্যকে প্রতিদিনই সমৃদ্ধ করে তুলছে। এবং তার কাজগুলো আমরা যারা নাটক নিয়ে একটু পড়াশোনা করি বা স্টাডি করি বা একাডেমিক জায়গাতে আছি, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রেখে চলেছে। তো প্রথমেই আমরা আমাদের অতিথি সম্পর্কে একটি ছোট্ট ইনফোগ্রাফিক্স দেখে আসব। লেখক, নাট্যকার ও নাট্য নির্দেশক মাসুম রেজা 1962 সালের 25 ডিসেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও শৈশবেই কবি হওয়ার ইচ্ছা থেকে লেখালেখি শুরু করেন। 1979 সালে বাংলা একাডেমিতে প্রথম পথনাটক দেখে অনুপ্রাণিত হয়ে কুষ্টিয়ায় ফিরে লেখেন চাঁদ আলীর ডকুমেন্টারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনুশীলন নাট্যদলে অভিনয় ও নির্দেশনায় যুক্ত ছিলেন। 1988 সাল থেকে দেশ নাটক মঞ্চ দলের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রথম পূর্ণাঙ্গ নাটক বীরসা কাব্য। আরত, চরিতামৃত, শামুকবাস, নিত্যপুরাণ, জলবালিকা তার উল্লেখযোগ্য মঞ্চনাটক। 1996 সালে তার প্রথম টিভি নাটক কৈতু প্রচারিত হয়। এই যে স্যার, আপার আচারটা ঠিক করে নিতে হবে স্যার। আপার আচার না বোকা, এটাকে বলে অ্যাপারচার। পরে সেলিম আল দীনের সঙ্গে যৌথভাবে রচিত ধারাবাহিক রঙের মানুষ ব্যাপক জনপ্রিয়তা পায়। চলচ্চিত্রেও তার অবদান রয়েছে। মেঘলা আকাশ, মোল্লাবাড়ির বউ এবং বাপজানের বায়োস্কোপ তার কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে। এর মধ্যে বাপজানের বায়োস্কোপের জন্য 2017 সালে শ্রেষ্ঠ কাহিনীকার ও চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি কূপ ও মধুময়রা নাটকের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার এবং কথা সাহিত্যে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার লাভ করেন। তার উপন্যাসগুলির মধ্যে রয়েছে মিন কন্যাদয়, গোলকি, তুমুল প্রেমের ছোট ভাই ইত্যাদি। চলুন দর্শক, আমরা কথা শুরু করি আমাদের আজকের অতিথির সাথে। মাসুম ভাই কেমন আছে? আছি মোটামুটি ভালো। মাসুম ভাই, আসলে আপনার সাথে এত কথা জানার, এত কথা বলার যে এই অল্প সময়ের মধ্যে সেটা প্রায় অসম্ভবই বটে। আমরা যে কারণে খুব দ্রুত আমাদের জায়গায় চলে যাব এবং চেষ্টা করব আপনার কাছ থেকে এমন কিছু জানতে বা শুনতে, যেটা সবসময়ই আমরা আড্ডায় শুনি, কথা শুনি, মুগ্ধ হই, এবং সেই বিষয়টা আজকে অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে। যদি প্রথমত বলি যে কি কি উপাদানগুলো আপনাকে আসলে লেখক হিসেবে তৈরি করেছে? মানে আমি তো প্রথমত আমি কবি। আমার কৈশোর এবং যখন আমি কলেজে পড়ি বা তারপর ইউনিভার্সিটির যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমি খুব কবিতা লিখেছি সেই সময়। তারপরে তো টেলিভিশনের নাটক আমাকে খুব আকর্ষণ করলো। মঞ্চে নাটক তো আমাদের কুষ্টিয়াতে হতো। এইগুলো সব মিলিয়ে তো তখন নাটকের বইগুলো ছাপা হলো। মামুন রশিদ, মমতাজউদ্দিন আহমেদ, সেলিম আল দীন, মান্নান হীরা, এদের যখন বইগুলো ছাপা হলো
ওই বইগুলি যখন আসলো পাবলিক লাইব্রেরিতে, তখন আমি ওই ইয়েটি করে নাড়ছি, তখনও পর্যন্ত আমার ধারণা টেলিভিশনের এই যে সুবর্ণা বা আফজাল বা হুমায়ুন ফরিদি ওনারা যে সংলাপগুলো দেন ওনারাই নিজেরাই রচনা করেন বোধহয়, মানে এক ধরনের ধারণা ছিল কিন্তু এরকম, মানে এতই অজ্ঞ ছিলাম আমি। এরপরে দেখলাম যে যখন এই আব্দুল্লাহ মামুনের একটি নাটক সেনাপতি, তার ভিতরে যে ডায়লগটি উনি লিখলেন, এক জায়গায় উনি লিখেছেন যে স্যার আংটা চেনেন স্যার আংটা, তো বলে কি, বলে এই যে রেলগাড়ির যে ইয়েগুলো গাড়িতে দুপাশে দুটো আংটা থাকে এবং ওইটা আর একটা বগির সাথে শান্টিং নেয়, তো স্যার আমি আংটা নিয়ে ঘুরছি কিন্তু কোথাও শান্টিং পাচ্ছি না, মানে একটা চাকরির ইন্টারভিউ এরকম বলছে। তা আমার কাছে এটাকে আমাকে রীতিমতন বিস্মিত করলো। এইভাবে মানে সংলাপ লিখে দিয়ে সেটি তারপরে অভিনেতারা মঞ্চে সেটিকে আনছেন বা টেলিভিশনে সেটিকে আনছেন, এটা আমি পারবো। তো আমার কাছে মনে হলো যে এইরকম মজার মজার সংলাপ বোধহয় আমি লিখতে পারবো। তো এইগুলো আমাকে কিন্তু খুব মানে একটা নাট্যকার হয়ে উঠতে, কবি থেকে নাট্যকার হয়ে উঠতে খুব হেল্প করেছিল। তাহলে একটা পয়েন্ট বলতে পারি যে আমরা পিক করতে পারি যে পড়েছেন এবং একটা পর্যায়ে মনে হচ্ছে যে সংলাপ আপনি ভালো লিখতে পারবেন বা লিখতে চান, বা একটা কথাকে একটু অন্যভাবে বলার যে কৌশলটা সেটি আপনাকে টেনেছিল, খুব টেনেছিল। মানে আমি ওইটা আমার এক ধরনের কি অনুপ্রেরণা এবং প্রেরণা বলে যেটাকে, মোটিভেশন, সেইটা কিন্তু আমার এই বইগুলো পড়েই হলো। তার আগে আরেকটা ছিল যে আমাদের কুষ্টিয়াতে যখন এক্সিবিশন বলে একটা কথা ছিল যে ওই 1 মাস ধরে হতো এবং তাতে যাত্রাপালা হতো, এই যাত্রাপালাগুলো আবার আমি দেখতাম। ফলে আমি খুব মনের দিক থেকে খুব এর ভেতরেই ছিলাম। আর ওই সূত্রগুলো পেয়ে আমার কাছে খুব মনে হলো যে এটা আমি পারবো। এই জায়গা থেকে আসলে আমি আস্তে আস্তে নাট্যকার হলাম। এবং আমার ইন্ট্রোতে দেখানো হয়েছে যে আমি বাংলা একাডেমিতে একটি নাটক দেখার পরে আসলে আমি লেখাই একেবারে সরাসরি হাত দিলাম, সেটা হচ্ছে খ্যাপা পাগলার পেঁচাল, একটি নাটক, এটা SM সোলাইমানের। কুষ্টিয়াতে যে প্রথম ওই নাটকটি আমি লিখলাম, চাঁদালির ডকুমেন্টারি, এবং সেটি কিন্তু কুষ্টিয়ার ওই পুরো অঞ্চলের কিন্তু প্রথম নাটক। জানা আগ্রহ হচ্ছে আপনার কথা শুনে যে কেউ কবি হয়, কেউ উপন্যাসিক হয়, কেউ নাট্যকার হয়, কেউ ছড়া লেখে। এই যে ভাগটা, মানে কে কি হবে, কে কি লিখবে, এটা আসলে কোত্থেকে আসে, মানে কোত্থেকে তৈরি হয়? না, এটা কিন্তু আমরা যে কবিতা লিখতাম, আমাদের কিন্তু একটা বিরাট আড্ডা ছিল কুষ্টিয়া, এইটাই কিন্তু আমাকে এটা বেছে নিতে সাহায্য করেছে। নাহলে আমি কবি থেকে, লালিম ভাই আমাদেরকে কবিতার অনুপ্রাণিত করতেন, তার সাথে আমরা কবিতার চর্চা করতাম, কিন্তু ওর সাথে সাথে আবার যেইটাও ওখানে হতো সেটা আমাকে বেশি টেনেছিল। এই জায়গাটার সাথে না আপনার সেলিম স্যারের একটা জায়গা খুব মিলে যায়। স্যারও প্রথমে কবিতা দিয়ে শুরু করেছিলেন, এটা আমি জানি, এবং খুব ব্যক্তিগত আড্ডায় বলতেন যে আমি আসলে কবি হতে না পেরে নাট্যকার হয়ে গেছি, কিন্তু সারা জীবনই তার নাটকের মধ্যে কাব্যময়তা ভীষণ রকমের ছিল, যেটি আপনার লেখার মধ্যেও একটা কাব্যময়তা, সেই যে কবিতার যে কাব্যময়তা, ওটা সারা জীবন বহন করে গেছে। এক্স্যাক্টলি, এটা আমি ছাড়তে পারি নাই। এবং আমি মনে করি, আমি একটু পরে হয়তো বলতাম যে যারা নাটক লিখবেন তারা প্রথমে কবিতা লিখে একটি গীতল ঢং শিখতে হবে আপনাকে সংলাপের জন্যে। কারণ আমরা অনেকে বলি যে সংলাপটি তো একেবারে মানে দৈনন্দিন হতে হবে। হ্যাঁ, দৈনন্দিন সংলাপ হতে হবে, কিন্তু সেই সংলাপ আপনার অভিনেতা যারা মঞ্চে অথবা টেলিভিশনে যেখানেই হোক, অভিনেতারা যখন বলছেন তার ভেতরে যেন এক ধরনের সহজ যে ভাব আসে, সেইটা আবার মেনটেন করতে হবে আমাকে। আমি এমনভাবে দৈনন্দিন বানাতে যাই, এমনভাবে কাটখুট্টা করে দিলাম, তাহলে হবে না। জাহিনগরে পড়ার সময় আমরা খুব আপনাকে ঈর্ষা করতাম জায়গা থেকে। আমরা তো সেলিম আল-দ্বীনের ছাত্র, তার সাথে সব সময় সমস্ত কথা বলার সাহস পাই না, দেখা করার সাহস পাই না। তখন আপনি তার সাথে সহকর্মী হিসেবে লিখছেন এবং স্যারের সাথে দীর্ঘ সময় আপনি সময় কাটিয়েছেন। সেলিম আল-দ্বীন স্যারের কাছ থেকে নিশ্চয়ই আপনি অনেক কিছু পেয়েছেন। সেখান থেকে যদি খুব কয়েকটা বিষয়কে পিক করি, সেরা 5টি বিষয়কে আপনি কোনটাকে মানে নোট রাখবেন? সেরা 5টি বিষয় মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমরা বড়ুরা বলে একটা জায়গায় যাচ্ছি, একটা জাস্ট গবেষণার কাজে আর কি। আমরা একটা নাটক লিখবো, তার জন্য কিছু ইনফরমেশন কালেকশনের জন্য যাচ্ছি। তো গাড়ির ভিতরে হঠাৎ করে সেলিম ভাই আমাকে জিজ্ঞেস করলেন, নইমুদ্দিন এর বয়স কত? তাই বললাম নইমুদ্দিনের বয়স 50-এর উপরে। কোথায় থাকে? বললাম গ্রামে। রাসেলের বয়স কত? বললাম রাসেলের বয়স 25-এর নিচে হবে, 25-এর উপরে যাবে না। কোথায় থাকে? বললাম ঢাকা শহরের কোনো একটা জায়গায় থাকে সে। তো বলে শুধু নামে কিভাবে চরিত্র চেঞ্জ হয় দেখেছিস? আমি তো আমরাও হয়তো
মানে অন্য সময় ভাবলে এটা পেতাম, কিন্তু এই যে একটা বিস্ময় উনি আমাকে দিলেন আর এই নামে, সেজন্যে আপনি লক্ষ্য করে দেখবেন আমার নাটকের যে নামগুলো আমি ব্যবহার করি তা কিন্তু খুব ভেবে আমি কিন্তু এই নামগুলো ব্যবহার করি। ওই যে এক জায়গা থেকে মোকলেস যখন ম্যাক হয়ে যায় তখন তো আসলে তার আর্থিক সামাজিক সমস্ত কিছু অবস্থায় আলাদা একটা পরিবর্তন হয়। এক্স্যাক্টলি। তাহলে এটা আরেকটা জায়গা হচ্ছে যে মানে যে কোন প্রসঙ্গ হলে অন্য একটি গল্প, ব্রেক থেকে শুরু করে রবীন্দ্রনাথ বেশি উনি উদ্ধৃতি করতেন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে টলস্টয় এবং সকল লেখক, এই যে আমাদের এই লেখকটির নাম কি, শেকব, এদের প্রত্যেকের, যেমন রুম নাম্বার 6 একটি গল্পের নাম বলে ফেললেন, তারপর জেনারেলের কুকুর, এই যে নামগুলো বলে ফেললেন, এটা বলে 2-3টা লাইন হয়তো ওইটা নিয়ে বললেন। আমার তো আরে এই গল্প তো পড়তে পেতে অসাধারণ গল্প, আচ্ছা আমি পড়লাম। তাহলে উনি কিভাবে ধাবিত করেন, কিন্তু আড্ডা প্রসঙ্গে এরকম না যে শেখানোর জন্য, তো সেটা আমাকে ভীষণভাবে তখন রেফারেন্সের বইগুলো না পড়ে থাকাটাই এক ধরনের অপরাধ হয়ে যেত। অপরাধ এবং এটা নিয়ে যেমন আরেকটা আমি বলি, আমাকে প্রথম আমি যখন 2-একটা গল্প টল্প বলছি তো তখন বলল যে দেখ, আমাকে শোনানোর মতন গল্প না হলে খবরদার আমাকে গল্প বলবি না। আমি তাকে শোনানোর মতন গল্প কি না আমি এটাই বুঝবো কি করে, কিন্তু আমার ভেতরে একটা থাকলো যে এই গল্পটি এমন লেভেলের হতে হবে যেটা সেলিম ভাইকে শোনালে কোনো সমস্যা নাই, মানে সেলিম ভাই আনন্দিত হবেন। সেটা করতে গিয়ে আপনি আপনার গল্পটাকে অনেকগুলো গল্পকে ফেলে দিচ্ছেন, অনেক জায়গা নিয়ে আসছি, উনি আমার সামনে থাকছেন, এটা হচ্ছে কিনা আমি যখন নিজে লিখছি বা নিজে ইয়ে করছি তখন কিন্তু উনি আমার সামনে থাকছেন, এখনো থাকেন, অনেকটা একলব্যের মতো, মানে এক্স্যাক্টলি সামনে একজন আছে কিন্তু অদৃশ্য, বলছেন না, বলার ক্ষমতাও নাই তার। হয়তো সেলিম আল-দ্বীনের ছাত্র আমি, এখন স্যার তো আমাকে দেখছেন না এই মুহূর্তে, কিন্তু আমি এমন কিছু মানে করছি বা করছি না যেটা আসলে স্যারকে অসম্মান করে, মানে ওটা আমাদের সারাক্ষণ মাথায় রয়ে যায় যে স্যারের ছাত্র হিসেবে আমি এটা করতে পারি না। এবং আমি তো এটা দেখি, আমি একটা সংলাপ লেখার পরে এটি আমার একটা বিশাল প্র্যাকটিস, কিন্তু উনি আমাকে যা দিয়েছেন তার ভিতরে এটা বোধহয় একটা উল্লেখযোগ্য, একটা বিশাল আমার প্র্যাকটিস, যে আমি কোনো সংলাপ, কোনো দৃশ্য তিনি অ্যাপ্রুভ করেন নাই, আমি সেটা মঞ্চে এনেছি বা টেলিভিশনে দিয়ে দিয়েছি বা সিনেমায় দিয়ে দিয়েছি, এখনো হয় না। বন্য মাংসের মধ্যে স্যার একটা সংলাপ ছিল যে এসে বলছে স্যার হংস মাংস, তো সে বলছে যে হাঁসকে হংস বলছো কেন, হাড্ডি বেশি নাকি? মানে এই যে এগুলো তৈরি করে ফেলতে পারতেন উনি। ওনার সাথে আমি যখন রঙের মানুষ লিখছি, রাইট, রঙের মানুষের সময় তো মানে উনি ভান্ডার ছিলেন কিভাবে মানুষকে আমোদিত করা যাবে। যাক, এটা আমি জানি না এখানে বলার মতো কিনা, উনি প্রথম আমাকে বললেন যে আমরা হুমায়ুন আহমেদীয় কমেডি ধারা চেঞ্জ করে দেব। সেটা নিয়ে গল্পটা পুরোপুরি আমি ঠিক করেছিলাম। তারপরে যখন ওখানে বললাম, তারপরে প্রত্যেকটা চরিত্রের ভেতরে তিনি এমন ইয়ে নিয়ে আসলেন, শ্যাডোগুলো নিয়ে আসলেন যে ওইটার হুমায়ুন আহমেদীয় ধারার কাছাকাছি যাবে। এবং আমি এবং সেলিম ভাই এটার ভিতরে কোনো রঙের মানুষের 110 পর্বের ভিতরে কোনো জমি শব্দটি নাই, কারণ গ্রামের নাটক হওয়া মানেই অমুকের কাছে জমি বর্গা আছে আর অমুকের মেয়েটা বড় হয়েছে, সুতরাং অমুকের মেয়েটাকে পাওয়ার জন্য ওই বর্গা জমি কেড়ে নিতে চাও, তাহলেই হয়ে যাবে। আমরা কিন্তু খুবই চিন্তা করে নানান দিক দেখে কিন্তু এই নাট্য রচনা করেছি। নাট্য রচনার যে কৌশলের বেসিক সমস্ত নিয়মগুলো ভেঙে তারপরে রঙের মানুষ তৈরি হয়েছিল। পরের সময়ে এসে আমি কিন্তু দেখে যে এটি একটি নতুন ধারা তৈরি করেছে। আগে ছিল কি দেখেন, যে ঢাকায় মানে যিনি কুষ্টিয়া থেকে আসছেন বা রাজশাহী থেকে আসছেন, নাটক লেখার সময় ঢাকায় ভাষা ব্যবহার করছেন, আইসস গেছস খাইছস এগুলো করতেছে। কিন্তু এখন এই নাটক হওয়ার পরে যারা চিটাগং থেকে আসছেন বা অন্য কোনো জায়গা থেকে, তারা কিন্তু আমার এই ভাষাটাকে নেওয়া, আমরা দর্শকরা কিন্তু প্রথম কুষ্টিয়ার ভাষাটা খুব জনপ্রিয় হলো, খুব আসলো আপনি এবং লাভলু ভাইয়ের যে যুগল গড়ে উঠেছিল তাদের দ্বারা, এবং এই ভাষাটা আমাদের কাছে বিশেষ করে চঞ্চল দা, বৃন্দাবন দা, সবার মাধ্যমে আমাদের খুব আপন মনে হতে শুরু করলো, হয়ে গেল। হ্যাঁ, তবে এখানে লাভলুকে সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে হবে এই কারণে যে লাভলুর গ্রাম প্রীতি একটা অসাধারণ ব্যাপার। এটা কিন্তু আমি ওর ভেতর থেকে জানি যে ও গ্রামের প্রতিও কিন্তু একটা ভীষণ টান। তবে আপনার কোনো ভাবনা যখন প্রথমত আসে, সে ভাবনাটাই তো সিনেমার পর্দায় বা টেলিভিশনের পর্দায় বা মঞ্চে দেখি। নিজের ভাবনাটাকে কোন মাধ্যমে দেখতে বেশি পছন্দ করেন আপনি, বেশি ভালো লাগে?
না, এটা কিন্তু নির্ভর করে, আমি বললাম যে ভাবনার উপর। হ্যাঁ ভাবনাটা নির্ভর করে, এখানে অল্প প্রাণ মহাপ্রাণের একটু ব্যাপার আছে আর কি। হ্যাঁ, তাহলে আমি প্রশ্ন ঘুরিয়ে বলি, হ্যাঁ। কোন ভাবনাটাকে আপনি মঞ্চে নেবেন, কোনটাকে টিভিতে নেবেন, কোনটাকে সিনেমায় নেবেন, এটা কিভাবে ভাগ করেন? এটা দুই রকম ভাবে আমি ভাগ করি। প্রথমত হচ্ছে যে আমি এটা টেলিভিশনে বলতে পারবো কিনা বা সিনেমায় বলতে পারবো কিনা। টেলিভিশনে বলতে পারাটা সবচেয়ে কঠিন। আমি মানে এমন অনেক বিষয় আছে যা টেলিভিশনে ওইভাবে করা যাবে না, সিনেমাতে সেটা করা যায়, সেই স্বাধীনতা সিনেমার ক্ষেত্রে আছে। কিন্তু প্রডিউসার ব্যাকড বলে সিনেমা, তার ইচ্ছার কিছুটা আবার প্রতিফলন হয় না, এই গল্পটি এরকম হলে আমি এটা ব্যবসা হবে না, নানান কিছু আছে। কিন্তু মঞ্চে কিছু ভাবনা আছে যেটা মঞ্চে আমি একদম নির্বিঘ্নে নিশ্চিন্তায় সাহসের সাথে করতে পারি। ফলে আমার বাধা সবচেয়ে যদি কম বলি আমি, সেটা হচ্ছে মঞ্চে। এই যা বাধা কম যেই লেখাতে, সেটা তো মানে স্বাভাবিকভাবেই আমার পছন্দের হবে। বাধা কম মানে আমি যা বলতে চাই সেই বলার ক্ষেত্রে যে বাধা, সেই জায়গাটা স্বাচ্ছন্দ্য বলতে যাবো, সেটি সম্পূর্ণরূপেই মঞ্চে লেখার জন্যে। অনেকেই আসলে লিখতে চায়, বিশেষ করে নাটক, টেলিভিশনের জন্য বা সিনেমার জন্য চিত্রনাটক লিখতে চায়, মঞ্চের জন্য লিখতে চায়, প্রচুর মানুষজন লেখেও। আমরা আবার মেকাররা খুব বলি যে চিত্রনাট্যকারের ভালো চিত্রনাট্যকে বড় সংকট। তাহলে যারা লিখতে চান তারা ভালো চিত্রনাট্যকার হিসেবে গড়ে ওঠার জন্য মানে মূলত কী কী জিনিস খেয়াল রাখবেন? না, চিত্রনাট্য আমি প্রথমত বলি যে চিত্রনাট্যের অনেক আছে। আমি এখন স্ট্যামফোর্ডে পড়াচ্ছি, আমি জগন্নাথে পড়িয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমি পাঠশালাতে পড়াই। এটা নিয়ে আমি খুব ডিটেইলে তো নিশ্চয়ই আমাকে করতে হয়, কিন্তু আমি খুব বেশি বলি যে ধরা যাক, আমি একটা গল্প দিয়ে বলি। একটা ইঞ্জিনিয়ার, তিনি পাশ করেছেন, তার একটা প্রেম আছে, তিনি বিবাহ করবেন, তার বাবা মা যে বাড়িটাতে থাকেন সেই বাড়িটার চাইতে একটু ভালো বাড়িতে তিনি রাখবেন, যেহেতু ইঞ্জিনিয়ারিং পাশ হয়ে গেছে তার, তিনি বাড়িটাও খুঁজছেন কীভাবে, এরকম একটা মানুষ। এবং ফাইনালি সে এমন একটা পাওয়ার প্ল্যান্টে চাকরি পেলেন, ইলেকট্রিসিটি তৈরি হবে, এবং সেই পাওয়ার প্ল্যান্টে চাকরি পাওয়ার পরে দেখলেন যে এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে একসময় আন্দোলন হয়েছিল, এবং তাদের যে মেনটেন্যান্স সিস্টেম, সেফটি মেজার্স, সেটাতে ফল্ট আছে, এটা বলে আন্দোলন হয়েছিল। কিন্তু ওই সময় বুঝ দেওয়া হয়েছিল যে না, এটাতে কোনো ফল্ট নেই, এটা একদম পারফেক্টলি অলরাইট। ও যখন দেখলো যে ওই ডিপার্টমেন্টেই ও চাকরিটা করে, এবং কোনো কারণে ওই পেপারগুলো দেখতে যেয়ে দেখে যে আসলে আন্দোলনকারীরা যে ফল্টের কথা বলেছিল এটা এখানে আছে। এই যে ওর গল্প, ইঞ্জিনিয়ারের গল্প থেকে এই যে এত বড় একটা মানে আর কি বলবো, ওয়াইডার স্পেসের একটা কনটেক্সট। আমি তো বলছিলাম কন্টেন্টটা ছিল আমার ইঞ্জিনিয়ারের কন্টেন্ট, কিন্তু আমি যখনই কনটেক্সট আনলাম যে সে তার পুরো গল্পটা ঢুকে যাচ্ছে এই পাওয়ার প্ল্যান্টের ভিতরে, এখন সে কি এইটার জন্য আন্দোলনে মানে যারা আন্দোলন করেছিল তাদেরকে এই পেপারগুলো কি পৌঁছায় দেবে, নাকি ওই ওই ছাপোষা মানুষ হয়ে চাকরিটা করে যাবে এত কিছু জানার পরেও? কন্টেন্টের মধ্যে কনটেক্সট ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ভাবনা গল্প হয়ে ওঠার জন্য। এক্স্যাক্টলি, যে কোনো এনভায়রনমেন্ট নিয়ে যদি আমি গল্প বলি, ঠিক আছে, আমার একটা গল্প, তিন বোনের গল্প, তার বাড়িতে যে গাছটি সেটি ওই অঞ্চলের সর্বশেষ গাছ। যদি ওয়াইডার স্পেসে প্রশ্নটা করি যে তাহলে কি ইন্টারপ্রিটেশন যে বদলে যায় বিভিন্ন সময় মানুষের কাছে, মানুষ ভেদে, এই ইন্টারপ্রিটেশন বদলে যায় কেন? ইন্টারপ্রিটেশন বদলে যায় তো আমি যখন জিনিসটা পেলাম, চিত্রনাট্যটা পেলাম, তখন আমি তারপরে একটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম, সেটা কিন্তু একদম ভিন্ন। এটা লেখকের ব্যাখ্যা। হ্যাঁ, লেখক তার একটা নিজস্ব ব্যাখ্যা থাকে, পাঠকের ব্যাখ্যা আছে, আবার পাঠকের ব্যাখ্যা থাকে, যিনি এটিকে মঞ্চে আনবে ডিরেক্টরের ব্যাখ্যা থাকে, এবং কোনো সময় অভিনেতারা এসেও তার চরিত্রটাকে বুঝে নেওয়ার জন্য তারও একটা ব্যাখ্যা থাকে যে এটা কি এরকম। সেগুলো তো আছেই, সেটা তো আমি যখন এটাকে মঞ্চে আনছি বা টেলিভিশনে আনছি, সিনেমাতে আনছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একজন রাইটারকে প্রথমে তো এই ডিসিশনটা নিতে হবে। যেমন ওই ইঞ্জিনিয়ারের কথাটা বললাম, এটা তো আসলে ওই ইঞ্জিনিয়ারটা না, এটা তো এই রাইটারটা ডিসিশন নেবে যে ইঞ্জিনিয়ারটাকে ছাপোষা হয়ে চাকরি করবে না ও এটা নিয়ে প্রতিবাদ করবে। তাহলে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে এটাই তো রাইটার, ওই ইঞ্জিনিয়ারটাই তো রাইটার। এবং যখনই ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নেবে যে আমি এটার প্রতিবাদ করব, তখনই তার মানে রাইটারের হাতে একটা নিড জন্ম নেবে, এটাকে বলি আমরা ড্রামাটিক নিড। এই ড্রামাটিক নিডটাই কিন্তু এবার তার একটা জার্নি তৈরি করে দেবে। যারা বিশেষ করে আমরা স্ক্রিপ্ট তৈরি করি বা স্ক্রিন প্লে তৈরি করি, তারা কিন্তু এই কনটেক্সটটাকে মিস করে যায়, কনটেক্সটটাকে প্রধান মনে করি না, যে আমি কোন প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি।
উইদাউট কনটেক্সট কোনোদিন কোনো গল্প এগোবে না। কিন্তু আপনারা একটা সমন্বিত জায়গা থেকে তৈরি হয়েছিলেন। সাবলাইমে আপনারা অনেকেই ভিড় করেছিলেন, Right, সেখানে হ্যাঁ। একটা অদ্ভুত ক্রিয়েটিভ মানুষদের জায়গা গড়ে উঠেছিল। এই পেশাগত জীবনে এই সাবলাইম কতটা ভূমিকা রেখেছিল আপনার এখানে? সাবলাইম ভূমিকা রেখেছিল, আমি মনে করি যে আমার ঢাকা জীবন শুরুর সাবলাইমের আগেও একটা অর্গানাইজেশন ছিল আমাদের, স্ট্রাইক প্লাস। সেটা আমি, লাবলু, গিয়াসউদ্দিন সেলিম, শহীদুজ্জামান সাচ্চু, শহীদুল ইসলাম সাচ্চু, শহীদুল আলম সাচ্চু, এরা আমরা সবাই ছিলাম। মানে ওখানেও কিন্তু ওই রকমই একটা বিরাট group ইয়ে, গড়েছিল। ফলে এটা কিন্তু আমার একদম সেই কুষ্টিয়াতে কৈশোর থেকে কিন্তু সেখানেই গ্রুপটা ছিল আসলে। সব জায়গায় আমি না কোনো গ্রুপ করেই, পরে তো আমার নাটকের দল হয়ে গেল, অনুশীলন নাট্য দল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এখানে এসে দেশ নাটক, সাবলাইম। মানে জীবনের সবগুলো অংশে আসলে আপনি কোনো একা ছিলেন না, না একটা না 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 group মিলে ছিলেন। এক্স্যাক্টলি। কারণ কি, আমি মনে করি যে আমি যদি একটা গল্প আমার মাথায় আসে, অনেকেই বলে যে গল্প বলবো না, চুরি হয়ে যাবে। কিন্তু আমি আবার এই চ্যালেঞ্জটা সবসময় নিই যে আমার প্রত্যেকটা গল্প যখনই মাথায় আসে আমি বলতে থাকি, কারণ আমি জানি যে আমার গল্পের যে জটিলতা, আমার গল্পের যে ফরমেশন, চুরি করতে চাইলে কেউ চুরি করবে না। আপনার এই জায়গায় মনে করি আমি। লন্ডনের বাসায় গিয়ে আমি আপনার আপেল গাছের আপেল খেয়েছিলাম, সাদা আপেল। সাদা আপেল। এখন আমাকে বলুন যে এই বিদেশের নিরাপদ জীবন ছেড়ে আপনার তো যথেষ্ট রকমের সুযোগ ছিল, দেশে ফিরলেন কেন? আসলে আমি ওখানে গিয়েছিলাম, এক ধরনের দায়িত্ববোধ থাকে, পিতার দায়িত্ববোধ। আমি তো পিতাও বটে, আমার যমজ 2 কন্যা, রূপকথা এবং চুপকথা। তো এটা আমি একটু বলি আর কি, আমার খুবই খুবই মন গল্প এটা। আমার 2 মেয়ে, ওরা যখন হামাগুড়ি দেয়, তো ওরা আমার দিকে, আমি ডাকছি, আমার দিকে হাসতে 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 হামাগুড়ি দিয়ে আসতেছে। এটা একটা কি একটা মানে কি বলবো, এটাকে একটা অসপিসিয়াস মুহূর্ত আমার জন্য। হঠাৎ আমার মাথায় আসলো যে এই হাসিটা ওদের জীবনে কি আমি সবসময়ের জন্য রাখতে পারবো? এইটা কিন্তু আমাকে ভীষণভাবে আলোড়িত করলো। এরপরের থেকে কিন্তু আমি এটা ভেবেছি যে আমার 2 মেয়ে নিরাপদ, যদিও বিদেশে নিয়ে যাই, নিরাপদ হবে কি না হবে সেটা নিয়ে বড় কথা না, তারা যেন নিরাপদে থাকে, তাদের সকল কিছু যেন মানে যা যা তাদের দরকার, প্রয়োজন যেন আমি মেটাতে পারি। আমার ভেতরে একটা আসে, কিন্তু ফলে আমার ভেতরে অলওয়েজ এটা ছিল। তো যখন আমি বাইরে গেলাম, তখন আমি ফিরে এসেছি, আমি জানি যে আমার জন্য ওই দেশ নয়, কিন্তু আমার মেয়ে 2জন এখন ওখানে আছেন। ওরা অনেক মানে বিশ্ববিদ্যালয় শেষ করে ফেলেছে, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছেন, অক্সফোর্ড বা এইগুলো, UCL এর মতন ইউনিভার্সিটিতে তারা পড়েছেন। এই জায়গায় যেটা হয়েছে সেটা কিন্তু আমার ওই ছোট্ট ফিলিংস থেকে, এটা আমি খুবই একটা গোপন কথা বোধহয় আজকে এখানে বললাম। আসলে আপনার লেখাগুলোর মধ্যে, একটা নাটকগুলোর মধ্যে আমরা দেখতে চাই যে নাট্যকার নির্দেশিত নাটক, এটা কি শুধুই একজন নাট্যকার ডিরেকশন দিচ্ছেন এটা, নাকি এর মধ্যে আরো কোনো দর্শন ভাবনা আছে? এটা দর্শন ভাবনা। আমি বলি যে আমি নাট্যকারকে ছোট করতে চাই না, একটা খুবই বড় ব্যাপার আমি বলি। কিন্তু কিছু নাটক দেখেছি যে ডিরেক্টররা স্ক্রিপ্টটার উপরে এত কলা কৌশল চাপানোর চেষ্টা করেছেন যে যেই নাটকটা ওই স্ক্রিপ্টটা ওইটার ভার নিতে পারেন না। আমার কাছে তখন মনে হয়েছে যে নাট্যকার নাটকটি লিখছেন তার কথাটি তার মতন করে দর্শককে বলার জন্য। তো ঠিক আছে, আমি আমার নাটকটিকে আমি ডিরেকশন দেবো, কিন্তু ডিরেক্টর হিসাবে যেন আমার নাট্যকারের উপরে আমি না যাই, নাট্যকারকে একটু বড় জায়গায় রাখার জন্যে আমি এটা করেছিলাম। এবং সেলিম ভাই এটা দেখে প্রথম আলোতে তিনি যখন আমার নিত্যপুরাণের লিখলেন, রিভিউটা লিখলেন, সেখানে বিশেষ করে এটা লিখেছেন যে এই যে নাট্যকার নির্দেশিত নাটক, এটাকে কয়েন করা যেতে পারে, মানে এটা মানে কয়েন্ড হয়ে থাকবে, যে এই লাইনটা এইভাবেই ব্যবহৃত হয়েছে নাট্যকারের পক্ষে। প্রথমে সাম্প্রতিক সময়ে সিনেমাতে খুব বেশি রকমের ভায়োলেন্সের একটা জনপ্রিয়তা দেখা যাচ্ছে, রক্ত এবং প্রচুর পরিমাণে রক্তপাত, প্রচুর পরিমাণে হিরো নিজেই অনেক কাটাকাটি মারামারি করছে। আমাদের অনেক সেন্সিবল মেকাররাও অনেক এ ধরনের ছবি করছে, কারণ দর্শকগুলো পছন্দ করছে। কীভাবে দেখেন মানে পর্দায় ভায়োলেন্সকে? পর্দায় ভায়োলেন্সকে আসলে আমি সহ্য করতে পারি না। আমি গল্প বলতে গেলে কি কি লাগছে আমার সেইটা, আর আমার দর্শক এখন ভায়োলেন্স পছন্দ করছে, তাতে কি হয় দেখেন, প্রথমে ছিল এখানে
ছুরি মারা, বাংলা সিনেমার কথা আমি বলছি, ছুরি মারা, পেটে ছুরি মারা, এটা হইলো, তারপর ঠিক আছে সেইখানে ইয়ের থেকে চলে আসে সেই ছুরি একদম পুরা কুপাকুপি শুরু হয়ে গেল। এরপরেও যখন হলো না, কারণ কি আগে তো দেখাই দিয়েছে, ওই সিনেমায় তো এটা দেখানো হয়ে গেছে, তাহলে পরের সিনেমায় তো বাড়তে হবে তাকে অবশ্যই। এরপরে আসলো আমি তো দেখলাম যে হাত ছিঁড়ে নিয়ে হাত নিয়ে নায়ক ইয়ে করছে, রওনা দিচ্ছে। তো এই একটার পর একটা তো বাড়তে থাকে এটার, ঠিক আছে, এক্স্যাক্টলি। তো আপনি কোন লেভেলের ভায়োলেন্স পর্যন্ত তাহলে আপনি যেতে চান? এর কিন্তু যদিও সামাজিক প্রেক্ষাপটে এর কিছু কিছু ঘটনা ঘটে, সেটা ঠিক, ঘটে না আমি তা বলি না, কিন্তু সেই ঘটনাগুলোকেই কেন আমাকে বারবার নিয়ে এসে দর্শকের পকেট কাটার জন্যে এটা আমি করবো? সব জায়গাতে এটা কথা খুব আসছে সাম্প্রতিক সময়ে যে শিল্পীদের রাজনৈতিক দর্শনটা খুব প্রয়োজনীয়, বাট দলীয় পরিচয় শিল্পীদের ক্ষতি করে। আপনি কি তাই মনে করেন? না, এটা আমি সবার জন্য আমি 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 বলবো না, বা আমার বলার অবকাশও নাই। আমি আমার যে জায়গাটাই আমি মনে করি যে আমার নিজস্ব একটা রাজনৈতিক দর্শন তো থাকতেই হবে। আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের মুক্তিযুদ্ধ, আমার দেশের মুক্তিযোদ্ধা, ঠিক আছে, এদের বিষয়ে তো আমার নিজস্ব একটা ইয়ে থাকতে হবে, নাহলে আমার লেখার ভেতরে, আমার প্রোডাকশনগুলোর ভেতরে আমি কি দেখাতে চাই আসলে? এক ধরনের রাজনৈতিক ভাবনাই বটে, তাই না, রাজনৈতিক দর্শনও বটে, প্রকৃত অর্থে বাম রাজনীতির যেই বিষয়, কারণ হ্যাঁ, সাম্যবাদের ভাবনা থাকতেই পারে একজন লেখকের, কিন্তু তাকে যে কোনো একটা বাম দলের সাথে যুক্ত হতে হবে, কোনো একটা ডান দলের সাথে যুক্ত হতে হবে, কোনো একটা এক্সট্রিমিস্ট দলের সাথে যে যুক্ত হবে দিয়ে সেটা, আরে সেই কাজটা তো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা তো করছেনই। আপনি তো আপনার দর্শন লেখার ভিতরে দিয়ে সেটাকে অনুপ্রাণিত করবেন, ফলে আপনাকে রাজনীতির ভিতরে যে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি না। আপনার নিত্যপূরণ আমি কয়েকবার দেখেছি এবং আমার না প্রতিবারই একটা কথা মনে হয়েছে যে নিত্যপূরণ দেখতে দেখতে যে নিত্যপূরণটা যদি পুরো বাংলাদেশ দেখতো, কিন্তু আমি তো দেখেছি যে অনেক জেলাতে অনেক মানুষ, অনেক স্কুলের অনেক ছাত্রকে বললে তারা একটা নামই বলতে পারবে না, তারা এটা দেখেনি, তারা এটা সম্পর্কে জানে না। এই হিসেবে চিন্তা করলে কি আমাদের থিয়েটার একটু জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে? কি মনে হয় আপনার? থিয়েটার জনবিচ্ছিন্ন তো বটেই। কেন আমি বলি, কারণ এটার তো একটা আঙিনা আছে, সেই আঙিনাতে ঢুকতে হলে আপনাকে একটা প্রবেশপত্র নিতে হবে, নানান কিছু আছে সেটা। আবার এটাকে নিয়ে যে আপনি রাস্তায় যে বা অন্য জেলায় যে অন্য কিছুতে যে করবেন, তার জন্য যে পরিসর এবং তার জন্য যে পয়সা, সেটিও কিন্তু আমাদের জোগান নাই। এখন যেটা হয়েছে কি, থিয়েটার তো একটা আন্দোলন, থিয়েটার আন্দোলনটাকে না আমরা বুঝছি না, থিয়েটার আন্দোলনটাকে আমরা রাজনীতির ভিতরে নিয়ে গেছি। আপনার এই যে থিয়েটারের আন্দোলনের সাথে যুক্ত কিছু লোকজন, তারা আসলে কি থিয়েটার করেন না রাজনীতি করেন, আমি এটা বুঝতে পারি না। এবং এটা নিয়ে তাদের সাথে আমার সবসময় বিতর্ক হয়, কিন্তু যার ফলে আমি থিয়েটারটা পরিশুদ্ধভাবে যেইভাবে চর্চা হওয়ার দরকার, ঠিক আছে, সেইটা হচ্ছে না আমাদের দেশে। জেলা শহরগুলো, অবশ্যই আমি বলবো না, জেলা শহরগুলো বা উপজেলা শহরগুলোতে কোথাও নাটক হয় না তো এখন। ভাবনা ছিল যে আমি প্রত্যেকটা জেলা শহরে যাব, আমি কন্ট্যাক্টও করেছি, এবং তাদের যে কোনো একটা দলে যে একটি নাটক করব, এবং সেটা অনেকভাবে হয়তো অন্যান্য দলগুলোকে এগিয়ে আসার জন্যে হয়তো সাহায্য করবে। তো সেই ভাবনাটা আমার আছে, আমি চাইবো যে এটা হোক আর কি। থিয়েটার প্রসঙ্গে আসলে আসছি, যারা জানে না তাদেরকে বলছি, যারা আমরা নির্মাতা আছি, যখন আমাদের কাছে কোনো প্রোডাকশনের জন্য বাজেট বেশি থাকে, আমরা তখন মাসুম রেজাকে নক করি, কারণ মাসুম রেজা নাট্যকার হিসেবে মানে তাকে আমরা সব প্রোডাকশনে তাকে আমরা রিচ করতে পারি না, এফোর্ড করতে পারি না। যে মাসুম রেজা নাটক লিখলে পরেই প্রচুর পয়সা পান, চিত্রনাট্যে পয়সা পান, সেই মাসুম রেজাই আবার থিয়েটারে দিনের পর দিন, যেখানে কোনো পয়সা নেই, সেখানে সময় দিচ্ছে, আর পয়সা ব্যয় করতে হয়। কখনো কি লাভ লসের যদি হিসেব কখনো করেন, নাকি এটা অন্য ধরনের প্রাপ্তি থিয়েটার? কি মনে করেন, কেন করেন থিয়েটারটা? একদমই নিজস্ব দায় থেকে থিয়েটার করি। ঢাকা শহরকে ঢাকা বললে আপনার মাথায় কি আসে প্রথম? এটা তো চেঞ্জ করতে হবে, এটা তো একটা রুচিবান শহর করে গড়ে তুলতে হবে, সারা দেশকে সংস্কৃতবান এবং রুচিবান করতে হবে। তো সেই দায় আপনি নেবেন না, সেই দায়িত্ব আপনাকে নিতে হবে, তাই না? আপনি সংস্কৃতি করে খাচ্ছেন আর সংস্কৃতির জন্য কিছু করবেন না, এটা তো হতে পারে না। এই সামাজিক দায়টা আপনার অনুভব হয়, দায়টা আপনাকে পীড়া দেয়, দায়টা আপনাকে এক ধরনের তাগিদ দেয় থিয়েটার করার।
হ্যাঁ, রাইট। একটা দায়বোধ কেন আমার থাকবে না? তার মানে দুটো বিষয় এখান থেকে আসতে পারে। একটা হচ্ছে যে দায়বোধ থেকে শিল্পের সাথে যুক্ত হওয়া, এই কাজগুলো করা। আরেকটা হচ্ছে যে প্রতিনিয়ত নিজেকেই সমৃদ্ধ করে আসলে আপনাকে থিয়েটার, তাই তো? অবশ্যই। আমি একজন ছেলে, মানে একটা ছোট্ট দিয়ে বলে, একজন ছেলেকে বললাম যে এই থিয়েটার করে তোর কি হলো? তো সে বললো যে আমি কিন্তু জীবনের আজকে প্রথম ইন্টারভিউ ফেস করলাম একটা জন্যে, চাকরির জন্যে। এবং আমি থর করে ভাইবা দিতে যাই কেঁপেছি, ইউনিভার্সিটির ভাইবা বা যে প্র্যাকটিক্যালের ভাইবা, এইগুলোতে কেঁপেছি। আর আমি কি কনফিডেন্টলি আজকে এই ভাইবা বোর্ডকে ফেস করলাম। অ্যান্ড এটা সম্পূর্ণটাই আমার থিয়েটার থেকে আসা। তার মতন করে ইন্ডিপেন্ডেন্ট করে তুলেছে সেটা কিন্তু থিয়েটারের প্র্যাকটিস। মোস্তফা, আপনার কাছ থেকে সামনে কি কি প্ল্যান করছেন, কি কি পাচ্ছি মঞ্চে, টেলিভিশনে বা সিনেমাতে? টেলিভিশনে একটা সিরিয়াল নিয়ে ব্যস্ত, লাবলু বানাচ্ছে। অনেকদিন পর আমি আর লাবলু একসাথে কাজ করছি চ্যানেল আয়ের জন্য। সেটা একটা অলরেডি অনেকখানি শুটিং হয়ে যায়। ফুলগাঁও, ফুলের গ্রাম, যে গ্রামে ফুল উৎপন্ন হয়। এখানে আছে যে আশুলিয়ার দিকে, যশোরে আছে। এবং সেইখানে একজন ফুলের ডাক্তার আর কি, মানে একদম মনোপলি বিজনেস করে, অন্য কোনো ডাক্তারকে এখানে আসতে দেয়। ডাক্তার মানে কি, ওই যে ফুলের নানান ট্রিটমেন্ট থাকে, ফুলের ডাক্তার কিন্তু খুব একটা বিষয়। অন্যদেরকে ঢুকতে দেয় না, ও একা মনোপলি বিজনেস করে আর কি, এই ডাক্তারি করে। এইটার উপরে একটা গল্প, সেটা আসছে। এখন সিনেমার কাজ করছি আমি। সিনেমাতে গতকালকেই আমার ডিরেক্টরের সাথে আমার বাসায় বসে আলাপ হলো। মানে গল্পটা অলমোস্ট ডেভেলপড হয়ে গেছে, আরও একটা গল্প রেডি আছে, সেটাও করব। এগুলো সিনেমা জায়গার মঞ্চ হচ্ছে আমার একটা নতুন নাটক পেন্ডুলাম, সেটা খুব শিগগিরই আসবে। এরপরে যেটা নতুন না, এটা বোধহয় বাচ্চু ভাই করবেন, এটা ডিরেকশন। আর আমার নাট্যকার নির্দেশিত নাটকও একটা আসবে, অনামা পোয়েক, সেটা খুব শীঘ্রই রিহার্সাল শুরু করব। একদম শেষ প্রশ্নটা করবো আজকে আপনাকে। একটা অনেক লম্বা সময় পার করেছেন শিল্পের অঙ্গনে, আজকে এসে যদি পিছনের পুরোটাকে মূল্যায়ন করেন, কি কাজ করে? তৃপ্তি, নাকি এক ধরনের আকাঙ্ক্ষা, নাকি এক ধরনের হতাশা? কিভাবে মূল্যায়ন করবেন পুরো জীবনটাকে যা করে? আমি তো মোটেও হতাশ না, এবং আমার এটা নিয়ে অনেকে বকাবকি করে, আপনি দেখতেছেন না এরকম হয়ে চলে যাচ্ছে, তারপর চিন্তা করছেন এটা হবে 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 হবে, মানে ফলে আমার ভিতরে হতাশাটার কোনো মানে কখনোই আমি প্রশ্রয় দিই না। এবং আমি যেটা আমাকে পেছনের কাজগুলো যেটা করে, সেটা আমাকে ভীষণ পরিমাণে ওই যে আত্মশক্তি দেয়, আমাকে সামনে আরও কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়। মানে অনুপ্রেরণা একদম মানে যেন ঠেলে ধরে, মানে আমাকে পেছন থেকে ধাক্কা দেয় যে আরও করো, আরও করো, আরও করো। এই জায়গাটা আমি পেছনের দিকে তাকালে আমি পাই, যে আমি একটা জিনিস পেছনের দিকে তাকালে দেখতে পাই যে আমার কোনো কাজে অসততা, অলসতা এগুলো ছিল না। এটা আমাকে ভীষণভাবে পরিতৃপ্ত করে কোন সেন্সে, যে আরও করতে হবে বা করা যায়, করলে আমি সফল হতে পারি, এই একটা দেয়, আত্মবিশ্বাস আমাকে দেয়। আপনার কিছু প্রিয় বই বা প্রিয় লেখকের নাম বলুন, যেন আমরা এইটাকে যেভাবে সেলিম আল-দ্বীন রেফারেন্স বলে আপনাদেরকে আপনি পড়তেন, আপনার প্রিয় বইগুলো যেন আমাদের দর্শকরা, যাদের পড়া আছে, যারা পড়া নেই তাদের পড়তে অনুপ্রাণিত হয়। না, যেমন আমি মনে করি সেলিম ভাইকে দিয়ে আমি বলি, সেলিম ভাইয়ের নাটকগুলো তো সব পড়তেই হবে, সেলিম ভাইয়ের লেখাগুলোও পড়তে হবে, তার লেখা চিঠির যে বই সমস্ত এগুলো পড়তেই হবে। এবং সেলিম ভাইয়ের যিনি কি বলবো মানস গুরু, তিনি তো রবীন্দ্রনাথের লেখাগুলো পড়তে হবে। আমি নিজে খুব বেশি এখন ইনক্লাইন্ড হয়ে গেছি ম্যাজিক রিয়েলিজমের উপরে। সেলিম ভাই তার সর্বশেষ লেখাটিকে বলে গেছেন ফোর রিয়েলিজম, মানে সম্মুখ বাস্তবতা। সেই হিসাবে ম্যাজিক রিয়েলিজমের বইগুলো পড়তে হবে। বাংলাদেশের শহীদুল জহির অত্যন্ত ভালো লেখাগুলো লিখেছেন, তার বইগুলো পড়তে হবে। মার্কেজের বইগুলো পড়তে হবে, মার্কেজের গুরু কার্পেন্টিয়ারের বইগুলো পড়তে হবে। নাটকের বই যদি পড়তে হয় তাহলে ইউজিন ওনিলেনের বইগুলো পড়তে হবে, ইউজিন ইউনেস্কোর বইগুলো পড়তে হবে। তারপরে আমাদের যে হ্যারল্ড পিন্টার নোবেল পুরস্কার পেলেন 2008 সালে, তার নাটকগুলো পড়তে হবে, হোমকামিং, তারপরে দ্য কেয়ারটেকার,
বার্থডে পার্টি, এগুলো নানান নাটক তার আছে, সেই বইগুলো পড়তে হবে। নাটকের জন্য দেখেন সেলিম আল দীন বলেছেন যে যদি ভিলেন তৈরি করতে হয়, ভিলেন যদি তার নাটকে, সে বলছে বড় নাট্যকারের নাটকে ভিলেন থাকে না, কিন্তু যদি ভিলেন তৈরি করতে হয় তাহলে ইয়াগোর মতন ভিলেন তৈরি করতে হবে ওথেলো। তাহলে আমাকে শেক্সপিয়ারের নাটকগুলো পড়তে হবে, যে ঠিক আছে এমনি জাস্ট সেলিম ভাইয়ের মধ্যে সাধারণ মানের নাটকগুলো কেমন হয় সেটা দেখার জন্য পড়তে হবে। আমার রাশিয়ান রাইটারগুলো পড়তে হবে, শেকোভের গুলো পড়তে হবে, তলস্টয়ের, বিশেষ করে পড়তে হবে হচ্ছে লেটার ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, দস্তয়েভস্কির কথা আমি বলছি, দ্য গ্যামলার, এরকম অসংখ্য বই তার। দস্তয়েভস্কি পুরো শেষ করতে হবে। তারপরে অনরি ডি বালজাক বলে, যেটা লেনিনের সবচেয়ে প্রিয় রাইটার বালজাক, তার বইগুলো পড়তে হবে। তারপর হিউম্যান কমেডিয়া পড়তে হবে, দান্তের বই। হ্যাঁ, দান্তে আমাদের দেশে সমাদৃত লেখক, কিন্তু দান্তেকে যদি ভালো করে পড়ি তাহলে হয়তো সমাদর কমে যেতে পারে, তারপরেও দান্তেকে পড়তে হবে। তারপরে ক্যান্ডিড পড়তে হবে। এই জাতীয় বইগুলো, মানে ক্লাসিক বইগুলো সব পড়তে হবে, আর প্রচুর সিনেমা দেখতে হবে। আমি চালাকি করে একটা রিডিং লিস্ট যেন তৈরি হয়ে থাকে সেই কাজটাই করছি। আসলে আপনার অনেক ধন্যবাদ যে আপনি সময় দিয়ে এসছেন। আমার কাছে মনে হয় যে এরকম আড্ডা আরো অনেক বেশি হওয়া উচিত। আমরা তো ম্যাক্সিমাম কি করতে পারি, মানুষকে জানাতেই পারি, বলতেই পারি, শিল্পীরা তো এই কাজটাই করছি। কাউকে তো আর জোর করে পড়াতে পারি না বা কিছু দিকে নিতেও পারি না, আমরা কথা বলে যেতে পারি। সুতরাং আমরা কথাটা বলতে চাই। আপনি যে আজকে এই কথা বলা জায়গাটাতে এসেছেন, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমিও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা কথা বলার সুযোগ আমি বললাম শুরুতে, আমি বলেছিলাম যে আসলে হয়তো যাই আমি ইন্টারভিউ, কিন্তু সেইভাবে মনের কথাগুলো বলতে সুযোগও হয় না অনেক সময়। সেই সুযোগটা আমি পেয়ে সত্যি, আর দীপঙ্কর তুমি তো আমার ছোট ভাই, তোমার সাথে বসে কথা বলতে আমার খুব ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আজকের এই মাসুমের সাথে যে পর্বটা থেকে একটা জিনিস, অনেক কিছু পেয়েছি আমরা, একটা জিনিস নিয়ে শেষ করতে চাই, তা হচ্ছে যে পড়ার কোনো শর্টকাট নেই, পড়তেই হবে। আপনি যদি লিখতে চান, শিল্পাঙ্গনে কাজ করতে চান, আপনাকে পড়তেই হবে। আজকে আসলে আমরা পুরো আলোচনার মধ্যে একজন লেখক কোন কোন জায়গা থেকে একজন লেখক হয়ে ওঠে, ভালো লেখক হয়ে ওঠে, তার শিল্প ভাবনা অনেক কিছু জানার চেষ্টা করেছি, এবং সেখানে যে বই পড়ার জায়গাটা এসছে এটি খুব গুরুত্বপূর্ণ। দেখা হবে আর অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে। ধন্যবাদ আপনাদেরকে।